KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমরা গত কয়েকদিন ধরে ভারত ইংল্যান্ড সিরিজ নিয়ে আলোচনা করেছি, তারপর সিরিজের পর নানান কাটাছেড়া নিয়ে আলোচনা করেছি। তবে শুভমান গিল এর আগের দিন এপিসোডেও কিন্তু এই শুভমান গিলকে নিয়ে আমরা কথা বলেছি আমি জয়জ্যোতি, যেখানে এশিয়া কাপের স্কোয়াডে তিনি কি থাকতে চলেছেন, কারণ এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় জল্পনা তৈরি হয়েছে। কারণ বিসিসিআইর তরফে এর আগে যেমনটা বলা হয়েছিল যে অভিষেক ভার্মা, তিলক ভার্মার মতো যেরকম ব্যাটাররা রয়েছেন টপ অর্ডার ভারতের গোছানো রয়েছে, সেক্ষেত্রে শুভমান গিল তিনি যদি আসেন তাহলে তারা বাদ পড়তে পারেন কেউ একজন। তবে শুভমান গিল তিনি কি আসতে চলেছেন, তবে এই মুহূর্তে জল্পনা কিন্তু তুঙ্গে, তিনি হয়তো আসবেন না এই এশিয়া কাপ স্কোয়াডে। কি জানতে পারছো জয়জ্যোতি? দেখো ভাস্বতী, আজকে বিসিসিআই বেশ কিছু অফিসিয়ালের সঙ্গে কথা হয় এবং যে খবরটা এতদিন ধরে চলছিল যে ইংল্যান্ড সিরিজে 754 রান যে ব্যাটার করেন তাকে বাদ দিয়ে কি কোনো টিম বা কোনো স্কোয়াড হতে পারে, সেই জল্পনা থেকেই আজকে যাদের সঙ্গে কথা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলছেন একটা কথাই, যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভমান গিল মানে জোর লড়াই তো অবশ্যই দিচ্ছেন, কিন্তু এটা বলে দেওয়া যায় না যে শুভমান গিল এশিয়া কাপ স্কোয়াডে আসতে চলেছেন। অনেক ন্যাশনাল মিডিয়াকে দেখা গিয়েছে যে অলরেডি তারা ট্যাগ করেছেন তিনি ভাইস ক্যাপ্টেন হচ্ছেন। তবে না, এত সহজে বিষয়টা হবে না, কারণ একটাই, সেটা হচ্ছে যে শুভমান গিল কোন স্পটে খেলবেন, কোন ব্যাটিং পজিশনে খেলবেন, তার কারণ হচ্ছে যারা খেলছেন অলরেডি, সঞ্জু স্যামসন ব্যাটিং ভালো করছেন, বিগত বেশ কিছু টি-20 ম্যাচে তার ভালো পারফরমেন্স রয়েছে, তিনি সেঞ্চুরি করেছেন। অভিষেক শর্মা নাম্বার 1 র্যাঙ্ক টি-20 প্লেয়ার, অন্যদিকে তিলক ভার্মা ক্রাইসিস মোমেন্টে ডেলিভার করেছেন, সূর্যকুমার যাদব মিস্টার 360 ডিগ্রি। তাই মানে যদি শুভমান গিলকে খেলাতে হয় তাহলে কাউকে না কাউকে তো ড্রপ করতে হবে, তো কাকে ড্রপ করবেন এক্ষেত্রে ভারতীয় কোচ? তাই এটাই এখন বলার বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভমান গিল আসছেন মানে ভাইস ক্যাপ্টেন হিসেবে আসছেন, সেটা বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, যেটা তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে সেট টিমটা রয়েছে, শুভমান গিল যদি এখানে ঢোকেন তাহলে কোথাও গিয়ে পুরোটাই ঘেটে যেতে পারে। এবং যদি শুভমান গিলকে এখন নেওয়া হয়, এই কজনের মধ্যে কাউকে স্যাক্রিফাইস করতে হয় পজিশন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু জাস্টিফাই করা হবে না। আজকে আমরা যদি দেখি তার আইপিএল রেকর্ড, গত মরশুমে শুভমান গিলের আইপিএল রেকর্ড বা অন্যান্য যারা রয়েছেন না সাই সুদর্শনের, তাদের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু যখন ইন্ডিয়ান জার্সিতে এই প্লেয়াররা পারফর্ম করেছেন, যখন ডেলিভার করেছেন, তখন তাদেরকে হঠাৎ করে কেন বসানো হবে, এটা কিন্তু নির্বাচক মণ্ডলীর একটা অংশ বলছে। তাই এটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে যদি 19 বা 20 আগস্ট এই দল নির্বাচন হয়ে যায়। সেদিন যেদিন মিটিংটা হবে সেদিন কিন্তু একদম মিটিং একদম সরগরম হবে বলা বাহুল্য। তার কারণ একটাই, যে শুভমান গিল নিয়ে অবশ্যই সওয়াল করা হবে যে শুভমান গিলকে দলে ঢোকানো হোক, এবং শুভমান গিল দলে ঢোকানো হলে কারা বাদ যাবেন, এবং যাদেরকে বাদ দেওয়া হবে তাদের ক্ষেত্রে কি জাস্টিফাই করা হবে, কারণ তারা তো গত বেশ কিছু টি-20 ম্যাচেতে পারফর্ম করে এসছেন। তাই আলোচনাটা সাংঘাতিক পর্যায়ে যেতে চলেছে। তবে এখন বলে রাখা ভালো অ্যাজ অফ নাও যে নির্বাচক মণ্ডলীর একটা অংশ কিন্তু চাইছে না শুভমান গিল দলে আসুক, কারণ এই যে এশিয়া কাপটা হতে চলেছে সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সাল। আমরা জানি 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, ভারত এবং শ্রীলঙ্কা অর্গানাইজ করবে এই টি-20 ওয়ার্ল্ড কাপ। তার আগে এই দুবাইতে আরব আমিরশাহিতে যে এশিয়া কাপ হচ্ছে সেটা কিন্তু একদম ড্রেস রিহার্সাল। সেখানে শুভমান গিল আসা মানে নিশ্চিতভাবে তাকে খেলাতে হবে, এবং তাকে খেলাতে হলে অন্য কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেট হয়তো বসে পড়বে। একদমই, যেমন শুরুতেই বলছিলাম যে যারা টপ অর্ডারে রয়েছেন, যাদেরকে ভাবা হয়েছে, তাদের কাউকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে যদি শুভমান গিল আসেন। আর শুরুতেই আপনাদের বলছিলাম যে ভারত ইংল্যান্ড সিরিজ কেটে গেলেও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, তারই মাঝে হ্যান্ডশেক বিতর্ক, যে বিতর্ক কিন্তু আমরা দেখেছিলাম ম্যানচেস্টার টেস্ট থেকে ভারতীয় ক্রীড়া মহলে কিন্তু চলে আসছে। আমরা দেখেছিলাম যে ম্যানচেস্টার টেস্টে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর তার
তারা দুজনে যখন সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছিলেন সেই সময় ম্যাচ ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন বেন স্টোকস। তা নিয়ে অজি মিডিয়া সমালোচনা করেছেন। তবে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার টিম ইন্ডিয়ার, তিনি কি বলছেন জয়জ্যোতি? দেখো, ওয়াশিংটন সুন্দরের একটা কথাই বলবো যে তিনি একদম মস্তিষ্কটা ঠান্ডা রাখেন এবং সেই সময় তাতিয়ে দেওয়া হয়েছিল তাকে। তুমি জানো যেমনটা যে 17 রানের একেবারে কাছাকাছি ছিলেন দুজনেই, রবীন্দ্র জাদেজা এবং একই সঙ্গে ওয়াশিংটন সুন্দর, কিন্তু সেই সময় বেন স্টোকস এসে হ্যান্ডশেক করতে চেয়েছিলেন। মানে পরিষ্কার কথা যে তোমাদের 17 রানটা দরকার নেই, ম্যাচ ডিসাইডেড, ম্যাচ ড্র হচ্ছে, তো তাই এখন ম্যাচটা শেষ করা হোক। কিন্তু তারপর আমরা দেখি যে ভারতের তরফ থেকে, ভারতীয় ড্রেসিং রুম থেকে যে বার্তাটা আসে যে তারা কিন্তু ডিক্লেয়ার দেয়নি এবং 17 রানের পরেই ডিক্লারেশনটা দেওয়া হয়েছে। তাই ওয়াশিংটন সুন্দর একটা কথা বলছেন যে এরকম জিনিসগুলো, যে জিনিসের সম্মুখীন বা যে অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছেন, সেগুলো কিন্তু অন্যান্য স্পোর্টিং এরিনাতেও হয়, মানে দেখা যায়। তাই টেস্ট ক্রিকেটটা সাংঘাতিক কঠিন একটা বিষয়। যারা সফল টেস্ট ক্রিকেটার তাদেরকে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং মানসিক দৃঢ়তা এবং মানসিক কাঠিন্যটা খুব প্রয়োজন। সেই সময়ে যদি মানসিক দৃঢ়তা না থাকে তাহলে কিন্তু মানে সেই সময় দাঁড়িয়ে ডেলিভার করা দেশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই সেই অভিজ্ঞতা সেদিন আরও সাংঘাতিকভাবে উন্নীত করছেন দুজনকেই, রবীন্দ্র জাদেজাকেও এবং একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে। এবং আমরা পরে পরিণতিটাও দেখি যে তারা দুজনেই কিন্তু 17 রান করেছেন। তাই এক একটা অভিজ্ঞতা মানুষকে পরিণত করে। সেদিনের ম্যানচেস্টারের ওই সময়টা সাংঘাতিকভাবে পরিণত করেছেন ওয়াশিংটন সুন্দরকে। একদমই জয়জ্যোতি, ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ক্রিকেটের নানান বিষয় নিয়ে তো আলোচনা করছি, তবে ভারতীয় ক্রীড়া মহলে মন খারাপ করা খবর প্রয়াত প্রাক্তন হকি তারকা ভেস পেজ। লিয়েন্ডার পেজের বাবা তিনি এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘ কয়েকদিন ধরে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর এবং তিনি হকির পাশাপাশি তার বিভিন্ন খেলার দিকে আগ্রহ ছিল। 1945-এ গোয়ার জন্ম তার এবং পরবর্তীতে ভারতীয় হকি দলে মিডফিল্ডার হিসেবে তিনি কাজ করতেন। মিউনিক অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী তিনি এবং তাকে নিয়ে আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য স্মৃতিচারণ। আমি বলবো যে লিয়েন্ডার পেজের ক্রিয়েটার চলে গেলেন। লিয়েন্ডার পেজকে, যিনি নিজে হকি অলিম্পিয়ান, মোহনবাগানেরও দীর্ঘদিন খেলেছেন, স্পোর্টসের সঙ্গে যুক্ত থেকেছেন, এনর্মাস কন্ট্রিবিউশন। আমার মনে হয় যদি স্পোর্টসে অভিভাবকত্ব বলে কোনো সংজ্ঞা থাকে তাহলে ভেস পেজ ছিলেন তার শ্রেষ্ঠ রূপকার। একটাই আনন্দের কথা যে উনি দেখে গেলেন লিয়েন্ডার টেনিসের হল অফ ফেমে অভিষিক্ত হলেন, এটা দেখে তিনি চলে গেলেন। এর চেয়ে ভালো যাওয়ার আগে এই লাস্ট দিন এর চেয়ে ভালো আর কি হতে পারে। আপনাদের শোনালাম গৌতম দা কি বললেন। আমি জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, লিয়েন্ডার পেজের সঙ্গে তার বাবার যে সম্পর্ক, ভেস পেজের ঠিক কেমন সম্পর্ক ছিল? দেখো, দুর্ধর্ষ একটা সম্পর্ক, মানে খুব কাছ থেকে দেখা লিয়েন্ডার এবং তার বাবার সম্পর্ক, এবং দুজনেই মানে এক আত্মা এক প্রাণ বলা যেতে পারে। এবং মানে সব মানে ক্ষেত্রে লিয়েন্ডার পেজ যখনই তার ডাউন গিয়েছে সেই সময় ভেস পেজের কাছে এসছেন, তার কাছে পরামর্শ নিয়েছেন। আর এই যে যুগলবন্দিটা বাবা এবং ছেলে, এটা মারাত্মক। এবং একটা যে আমরা দেখছি যে লিয়েন্ডার পেজের মতো একজন কিংবদন্তি আমরা পেয়েছি, আমাদের দেশ পেয়েছে, সেটা এত সহজ কিন্তু ছিল না। তার বাড়ির যে পরিবেশ, মানে খেলাধুলো পরিবেশে বড় হয়ে ওঠা, এবং দেখেছেন যে তার বাবা অলিম্পিক মেডেল জয়ী একজন। প্রথমে লিয়েন্ডার পেজ কিন্তু ফুটবল খেলতেন, এটা হয়তো অনেকে জানেন না। ফুটবল খেলতেন এবং তারপর তার মানে ইচ্ছে হলো বাবার মতো তিনিও পদক নিয়ে আসবেন দেশের জন্য অলিম্পিক্সে। এবং ফুটবল খেললে তো সেটা সম্ভব নয়, তাই তিনি টেনিসে কনভার্ট করেন এবং তারপর তার বাবার অনেক রকম টিপস তিনি পেয়েছেন। কঠিন সময় কীভাবে রুখে দাঁড়াতে হয়, ডেলিভার করতে হয়, সেটারও টিপস পেয়েছেন। এবং তারপর আমরা দেখি যে 1996 এই অসাধারণ আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়, এবং সেটা কিন্তু ভেস পেজ নিজেও বারবার বলেছেন। আর এই দুই মানে পিতা পুত্রের যুগলবন্দি ভাবা যায় না। আজকে অবশ্যই মানে এমন একটা দিন যে ভেস পেজ চলে গেলেন। এবং লিয়েন্ডার পেজ শেষ সময়, তার যে ভেস পেজের শেষ সময়
সেই সময় কিন্তু বাড়িতেই চিকিৎসা আর ব্যবস্থা করেছিলেন এবং তারপর আমরা দেখি যে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভেস প্যাচ এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অবশ্যই শোক বার্তা এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস গিয়েছেন, তিনি তার সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে শোক বার্তা এসে সেটা আমি একবার বলে দিতে চাইবো। অবশ্যই ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম কিংবদন্তি ভেস প্যাচের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। খেলাধুলোর তার অবদান অপরিসীম, যা চিরকাল মানুষের মনে থাকবে। আমি লিয়েন্ডার পেস সহ তার সকল পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও অসংখ্য অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই, এমনটাই শোকবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, এবং মন খারাপ করা খবর এবং স্টেডিয়াম বুলেটিনের পক্ষ থেকে আমাদের তরফেও শ্রদ্ধার্ঘ তাকে। ফিরছে আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব, সিএবির নজিরবিহীন সিদ্ধান্ত। সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাসকে শোকজের পর এবার সাসপেন্ড করা হলো। আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আর্থিক কারচুপির অভিযোগ উঠেছিল, আর্থিক লেনদেনে কারচুপির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং সেই কারণেই কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তাকে শোকজ করা হয়েছে, তবে আত্মপক্ষ সমর্থনে অনেকটা সময় নিয়েছিলেন তিনি, আর তাই আজকের যে বৈঠক সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিএবির নজিরবিহীন সিদ্ধান্ত, সাসপেন্ড দেবব্রত দাস। আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এই দেবব্রত দাসের বিরুদ্ধে। আমার সঙ্গে রয়েছেন জয়জ্যোতি। জয়জ্যোতি, এই যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে এবং সাসপেন্ডের সিদ্ধান্ত, ঠিক কি সিদ্ধান্ত, কোন জায়গা থেকে বৈঠকে কি বিষয় উঠে আসছে? দেখো, আজকে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল এবং এটা নজিরবিহীন সিদ্ধান্ত এই জন্যই যে এখনো পর্যন্ত যদি ক্রিকেট ইতিহাস দেখি, সিএবির ইতিহাস দেখি, তাহলে এর আগে কিন্তু চেয়ারে থাকাকালীন কোনো সচিবকে এভাবে সাসপেন্ড করা হয়নি। তাই এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে অভিযোগটা সাংঘাতিকভাবে গুরুতর এবং যে অভিযোগটা ছিল যে বিভিন্ন টুর্নামেন্টে, এজ ভিত্তিক টুর্নামেন্টে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন এই দেবব্রত দাস, ভীষণ প্রভাবশালী, এবং দেবব্রত দাসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না এরকম কিন্তু একটা মহল বলছিল। এবং তারপরে আজকে সন্ধ্যায় তিনি দেবব্রত দাস নিজেও উপস্থিত ছিলেন এবং পরিষ্কারভাবে একদম কড়া স্টেপ সিইবির তরফ থেকে সিইবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তাকে সাসপেন্ড করা হচ্ছে এবং 6 মাসের মধ্যে এই যে তদন্ত যদি শেষ না হয়, তদন্ত যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সিইবির কোনো কার্যকলাপ এই দেবব্রত দাসকে রাখা হবে না। তাই এটা নজিরবিহীন সিদ্ধান্ত। এবং বলে রাখি ভাস্বতী যে 22শে সেপ্টেম্বর, যা খবর আমাদের কাছে আসছে, 22শে সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা এবং সিএবি নির্বাচনের আগে এটা কিন্তু একটা বিরাট স্টেপ। বোঝাই যাচ্ছে যারা এখন শাসক গোষ্ঠী রয়েছেন তারা তাদের জায়গাটাকে আরও শক্ত করার জন্য, আরও ট্রান্সপারেন্ট করার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং 22শে সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার পরেই কিন্তু এই যে ইলেকশন, সিএবি ইলেকশনে কারা থাকবেন, কে দাঁড়াবেন, আমরা অলরেডি বলেছি, অনেকবার বলেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় কন্টেস্ট করবে এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যদি কন্টেস্ট নমিনেশন ফাইল করেন সেক্ষেত্রে অন্য কোনো নাম আসবে কিনা তার এগেনস্টে সেটাও সময় বলবে। তবে এটা যে স্টেপ নিয়েছে আজকে সিএবি, এটা নজিরবিহীন। এবং দেবব্রত দাস একসময় অনেকের ঘনিষ্ঠ ছিলেন এবং তারপরে সব কিছুকে দূরে রেখে স্বচ্ছতা একটা ছবি কিন্তু তুলে ধরার চেষ্টা করছে আজকে সিএবি। এবং দেবব্রত দাস আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ঠিকই, তবে একটা প্রশ্নেরও উত্তর দেননি এবং উত্তর দেবেন না, এটা খুব স্বাভাবিক। তবে এই মুহূর্তে যেটা খবর এবং নজিরবিহীন সিদ্ধান্ত সিইবির তরফ থেকে যে তাকে সাসপেন্ড করলো এবং 6 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে এবং যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে ততদিন কিন্তু দেবব্রত দাস কোনো রকম সিইবির কোনো কার্যকলাপে কোনো রকমভাবেই কিন্তু ইনভলভমেন্ট রাখতে পারবেন না নিজের। একদমই। এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে সমস্ত তথ্য নথি পেশ করতে হবে এবং এই তদন্ত শেষ করতে হবে, এমনটাই সিদ্ধান্ত। আমরা ফিরছি আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এলাম বিরতির পর, আর ফুটবলের ডার্বি নিয়ে এই মুহূর্তে কিন্তু আমাদের সকলের মধ্যে উৎসাহ রয়েছে, কারণ রবিবাসরীয় ডার্বি হতে চলেছে যেখানে সবুজ ঘাসে ঘটি বাঙালির লড়াই, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে। জয়জ্যোতি, কাকে এগিয়ে রাখছো?
দেখো, ডার্বিতে কাউকে এগিয়ে রাখা যায় না। ডার্বির একটা আলাদা ইতিহাস রয়েছে। তবে ডার্বির কি খবর, আমাদের প্রতিনিধি স্বপন পাল দুটি শিবিরেই আজকে গিয়েছিলেন, ইস্টবেঙ্গলে এবং মোহনবাগানেও। কি চলছে, কি গুঞ্জন চলছে এই ডার্বির ঘোষণা নিয়ে? অনেক নাটক আমরা দেখেছি। তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি দল কোন জায়গায়, একদম সরাসরি জিজ্ঞেস করছি স্বপন দাকে। জয়, আগামী 17 তারিখ কলকাতা ডার্বি বলতে একটা ডুরান্ডের ডার্বি। বলা যায় যে ডার্বির ইতিহাসে, শতবর্ষের ইতিহাসে যখন দুই প্রধানের মুখোমুখি হোক, এই ঘটি বাঙালের লড়াইটা কিন্তু ইতিহাসটা সুদূর প্রসারী। কারণ বলছি, দেখো, সে কলকাতা লিগে ডার্বি হোক আর যেই ডার্বি হোক, সেখানে দুই প্রধানের লড়াইটা শুধু মর্যাদার লড়াই, এবং সেই সঙ্গে দুই প্রধানের আবেগের লড়াই এবং দুই প্রধানের সমর্থকদের একটা ঘটি বাঙালের যে লড়াইটা, সেই লড়াইটা হয়ে আসছে। আগামী রবিবার ডুরান্ডে ডার্বিতে মুখোমুখি হবে। এই পর্যন্ত 22 বার ডুরান্ডে দুই প্রধান মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইস্টবেঙ্গল একটা ম্যাচে গিয়েছে, ইস্টবেঙ্গল 9 বার জিতেছে, মোহনবাগান 8 বার জিতেছে, 5 বার হয়েছে ড্র হয়েছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার, এই ডার্বিতে কী হবে, কে এগিয়ে কে পিছিয়ে, এই পরিসংখ্যানে যদি তুমি যাও তবে দেখবে যে ডার্বি যে লিগ পর্যায়ে যে 3টে ম্যাচ দুই প্রধানই খেলেছে, তাদের দুই প্রধানই কিন্তু 3টে করে ম্যাচ জয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে, দুই প্রধানই যে 3টে করে ম্যাচের প্রতিপক্ষ কারা ছিল এবং তাদের ব্যবধানটা কী ছিল। ব্যবধান যাই হোক, কিন্তু সেসব কিন্তু হিসাব কিন্তু মেলে না ডার্বিতে। কিন্তু দেখতে হবে এই যে দুই প্রধানের যে তুল্যমূল্য বিচারে, সেখানে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে আছে। কেন বলছি এগিয়ে আছে? যে মোহনবাগানের সেট টিম, মোহনবাগানের বিদেশিরা দেখো যারাই আছেন, তারা কিন্তু গত কয়েকটি বছর ধরে মোহনবাগানে একটানা খেলে চলেছেন। শুধু বিদেশি না, স্বদেশি প্লেয়াররাও। সেখানে বিপক্ষে দেখো ইস্টবেঙ্গল কিন্তু যে 4 বিদেশি আছে, তারা কিন্তু এবারই প্রথমবার ডার্বিতে অভিষেক হবে। শুধু অভিষেক হবে না, যে তাদের যে লড়াইটা, যে ডার্বি বোঝা, সেই বোঝার ডার্বির যে কলকাতার যে ঐতিহ্য, সল্টলেক স্টেডিয়ামে প্রায় 65 থেকে 70 হাজার যে সমর্থক থাকবে, তাদের একটা যে সামনে যে একটা ডার্বি ম্যাচ, কলকাতার ডার্বি, তাদের কাছে কিন্তু অন্য একটা আবেগ একটা নিয়ে আসবে, এটা ঘটনা। কিন্তু কথা হচ্ছে, এই ডার্বির নায়ক হবে কে? দেখো, ডার্বির নায়ক কে হবে সেটা কিন্তু বহু এই ডার্বিতে কিন্তু অনেক প্লেয়ারকে কিন্তু নায়ক বানিয়েছে, অনেক প্লেয়ারকে ফকির বানিয়েছে। কারণ যদি কোনো বিদেশি হোক স্বদেশি হোক, যে অভিষেক ম্যাচে কেউ যদি গোল করে সে ডার্বিতে জেতাতে পারে, তবে সে নায়ক। এবং সে যদি সহজ গোল মিস করে ডার্বিটা হারতে হয়, তবে সে তার ফকির হবে এবং তাকে সমালোচনা ভোট নিতে। সুতরাং এই ডার্বির ইতিহাস কিন্তু সুদূর প্রসারী হলো। আজকে রোববারের ডার্বি কে জিতবে এখনই বলা না গেল, তবে তুল্যমূল্য বিচারে আমরা মোহনবাগানকেই এগিয়ে রাখছি। তবে আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে, এবার সমর্থকদের কথা আসো, ডার্বি ঘোষণা হতেই, কারণ কোয়ার্টার ফাইনালে লিগের ইতিহাসে কিন্তু ফুটবলের যে নিয়ম, তাতে একই গ্রুপে দুটো টপ টিম কখনো ডার্বিতে মুখোমুখি হতে পারে না। সেখানে কিন্তু এবার হচ্ছে নিয়ম বহির্ভূত ডার্বি বলা যায়। কিন্তু সেখানে সেই সব কিন্তু এখন পিছনে চলে গেছে। সমর্থকরা কিন্তু এখন খুবই প্রত্যাশা করে আছে, তারা কে জিতবে কে জিতবে না। চায়ের টেবিলে হোক, চায়ের দোকানে হোক, যে অফিসের কাছারিতে আলোচনা শুরু হয়েছে, দুই প্রধানের লড়াই চলছে, সে টিকিটের হাহাকার চলছে, টিকিট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। সুতরাং যাই হোক, কলকাতা ডার্বির এখানে নায়ক কে হবে এবং কে জিতবে, এটা কিন্তু আমাদের রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ জানাবো স্বপনদা একেবারে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের হারির খবর কিন্তু আমাদের মধ্যে তুলে ধরলো। অবশ্যই রবিবাসরীয় ডার্বির দিকে আমার আপনার নজর থাকবে। আর জয়জ্যোতি, আলোচনায় থাকার জন্য অনেক ধন্যবাদ। স্টেডিয়াম বুলেটিন আজকে এখানেই শেষ করছি। অন্যান্য খেলা সম্পর্কিত সব খবরের জন্য রাত 11টায় কলকাতা টিভিতে দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।